সো সিস্টেম ডিজাইনের আজকের পর্বে আমরা আলোচনা করব সিস্টেম পারফরম্যান্স ম্যাট্রিক্স, যেখানে আমাদের আজকে অ্যাভেলেবিলিটি, রিলায়েবিলিটি এবং রিডেন্সি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ম্যাট্রিক্সের আরও দুইটা টপিক্স নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি বলি যে সিস্টেম ডিজাইন করার সময় শুধু একটি ফাংশনাল সিস্টেম তৈরি করলে কিন্তু হয় না অ্যাকচুয়ালি। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনি একটা সিস্টেম বানালেন, সেই সিস্টেমটা কেমন পারফরমেন্স করলো। আপনি একটা সিস্টেম বানালেন, একটা ওয়েবসাইট বানালেন বা একটা অ্যাপ্লিকেশন বানালেন, সেটা আসলে পারফরমেন্সটা কেমন হচ্ছে। এন্ড অফ দ্য ডে আপনার যে কাস্টমারগুলো আছে তাদের চাহিদা কি পূরণ করছে কিনা, মানে তারা যা যা চাচ্ছে তাকে পাচ্ছে কিনা, এবং আপনার সাইটটা কি কোনো ডাউন হলো কিনা, বা এখানে আপনার পারফরমেন্স কোনো ইস্যু হলো কিনা। মানে তারা সম্পূর্ণ কথা বলতে গেলে তারা আপনার সাইটটি শুরু থেকে শেষ পর্যন্ত ইউজ করে কোনো প্রকার কোনো সমস্যা সাথে ইউজ করতে পারলো। লাইক একটা ই কমার্স সাইট বানালেন আপনি, বা একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলেন, সেখানে দেখলেন একটা কাস্টমার আসলো, সুন্দর করে প্রোডাক্টগুলো প্রসেস করলো, সার্চ করলো, ডিটেলস দেখলো, কার্টে অ্যাড করলো, অ্যাকাউন্ট করলো, এবং একটা নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্ডারটা পেমেন্ট করলো, এবং তার অ্যাকাউন্টে একটা ইমেল চলে গেল, এবং পরবর্তীতে প্রোডাক্টটা পেলো, এবং রিফান্ড, রিসেল, যা যা আছে, রিটার্ন, সব কিছু সুন্দরভাবে সে পারফর্ম করতে পারলো। তখনই আপনার একটা প্রজেক্টের সার্থকতা থাকে, একটা অ্যাপ্লিকেশনের সার্থকতা বজায় থাকে, যখন আপনার একটা কাস্টমারকে সুন্দরভাবে আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার সিস্টেমটি সে চালাতে পারলো। তো আমাদের এই ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব সিস্টেম ডিজাইনের এই পার্টে। সো প্রথমে যদি আমি বলি যে অ্যাভেলেবিলিটি কি বা প্রাপ্যতা, এখানে বলাই আছে, আপনি ওয়ার্ডটা দেখলে বুঝতে পারছেন অ্যাভেলেবিলিটি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বোঝাই, মানে অ্যাভেলেবল। তার মানে ধরেন আপনার স্মার্টফোন এখন সবার কাছে অ্যাভেলেবল, লাইক, তাই না? জাস্ট এরকম অ্যাভেলেবিলিটি ওয়ার্ডটা এখানে সিস্টেম কি বোঝাচ্ছে সেটা আমরা আগে দেখি। তো অ্যাভেলেবিলিটি বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো একটা সিস্টেম কত শতাংশ সময় সচল থাকে। সচল থাকে বলতে বোঝাচ্ছি কত শতাংশ সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, সার্ভারে অ্যাভেলেবেল থাকে, যখন কোনো কাস্টমার সেটাকে শুধু ইজিলি অ্যাক্সেস করতে পারে। তার মানে অ্যাক্সেস যোগ্য থাকে, যেটা সে ব্যবহার করতে পারে। লাইক, যেটাকে আমরা ভাষায় বলি লাইভ আছে, মানে একটা সিস্টেম কত সময় ধরে লাইভ থাকে। এটা সাধারণত শতাংশে বলা হয়, যেমন 99.9% অ্যাভেলিবিলিটি, বা 3 9 বা 99.999, লাইক 5 9, এটা অ্যাভেলিবিলিটি বলা হয়। সো তাহলে অ্যাভেলিবিলিটি বলতে কি বুঝলাম? একজন ইউজারের কাছে আপনার সিস্টেমটি কত সময় ধরে লাইভ আছে বা অ্যাভেলেবেল আছে। লাইক সে 12টা বাজে ঢুকলো, সে রাত 3টা বাজে ঢুকলো, রাত 6টা বাজে ঢুকলো, সকালবেলা ঢুকলো, সবসময় সে অ্যাভেলেবেল পায়। তো এই অ্যাভেলেবিলিটি চেক করার জন্য আমাদের একটা গাণিতিক সূত্র আছে, যেটা অলরেডি দেখতে পাচ্ছেন। জাস্ট কি হয়, মোট আপ টাইম, মানে হচ্ছে আপনার সার্ভারে কতক্ষণ আপ ছিল, সেটাকে আপনি মোট আপ টাইম প্লাস মোট ডাউন টাইম, লাইক হচ্ছে আপনার কোনো সার্ভারে ধরেন আপনার অ্যাপ্লিকেশনটা আপনার এক মাসে ধরেন সাপোজ 30 মিনিট বা 1 ঘন্টা ডাউন ছিল কোনো কারণে। ওকে, তো সেটা যোগফল এবং গুণ করতে হবে 100 ভাগ দিয়ে, মানে 100% দিয়ে, মানে 100% দিয়ে আর কি। তাহলে আপনার কি হলো, অ্যাভেলেবিলিটিটা আপনার বের হয়ে গেল। সো হাই অ্যাভেলেবিলিটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাপ্লিকেশনের জন্য। কারণ কি হয় অ্যাকচুয়ালি, যখন ব্যবহারকারীরা আশা করে যে আপনার সিস্টেমটি খুব ইউজ এবং স্মুথভাবে চলতেছে, তারা যখন ইচ্ছা তখন অ্যাক্সেস করতে পারতেছে, তখনই আসলে আপনার এই অ্যাভেলেবিলিটি সার্থকতা হয়। যেমন ধরেন আপনার ব্যাংকিং সিস্টেম বলেন, ই কমার্স বা স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ সিস্টেমগুলি থাকে, সেগুলোর জন্য কিন্তু কয়েক মিনিট ডাউন টাইম হলে কিন্তু কোম্পানির অনেক বড় ক্ষতি হয়, স্বাভাবিক। আপনার কোম্পানির ক্ষতি হবে, প্লাস আপনার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। ব্যবহারকারীরা আপনার যদি একবার অসন্তুষ্ট হয়ে যায়, তারা কিন্তু আপনার কাছে আর ফিরে আসবে না। সো অ্যাভেলেবিলিটিটা মাথায় রাখতে হবে অলওয়েজ। কোথায় গুরুত্বপূর্ণ? আপনার ওয়েব সার্ভিস লাইক ই কমার্স বলতে পারেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে পারেন, সার্চ ইঞ্জিন বলতে পারেন, লাইক ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার যদি আসি, ভার্চুয়াল মেশিন, স্টোরেজ, ডেটাবেস, এইগুলোর ক্ষেত্রে। তাছাড়াও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অ্যাপ্লিকেশন থাকতে পারে, লাইক এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন, লাইক ইআরপি, গার্মেন্টস ইআরপি হতে পারে, বা গার্মেন্টস সফটওয়্যার হতে পারে, সিআরএম হতে পারে। তো এটা গার্মেন্টস সফটওয়্যার বা গার্মেন্টস ইআরপি কথা চিন্তা করেন, একটা গার্মেন্টসে তো হিউজ পরিমাণ মানুষ কাজ করে, সেখানে তাদের ক্যালকুলেশন শুরু করেছে, এভরিথিং থাকে গার্মেন্টস। অনেক সময় ওভারটাইমও করতে হয় আমাদের গার্মেন্টস, জানি যে আমাদের 6টা বন্ধ হলো, আমরা ওভারটাইম করে, আমাদের এমপ্লয়িরা 10টা বন্ধ ওভারটাইম করে। তো বা অনেক সময় 24 ঘন্টা থাকে শিফট শিফট চেঞ্জ করে। তো এই সিস্টেমে যদি আপনি কোথাও কোনো সমস্যা হয়, মানে অ্যাভেলেবিলিটি না থাকে, তাহলে কিন্তু আপনার সিস্টেমের বিশাল ক্ষতি হয়ে যাবে। যেমন আপনি যদি ই কমার্সে কোনো সমস্যা হয়, তাহলে আপনার আয়ের ক্ষতি কমে যাবে, এবং সবচেয়ে বড় কথা, বা কাস্টমার কিন্তু মিস করবেন, সেই কাস্টমার আপনার কাছে আসবে না। গ্রাহকের অসন্তুষ্টি ও পরিষেবা ত্যাগ, যে পরিষেবায় প্রায়শই অনুপলব্ধ থাকে, মানে ব্যবহারকারীরা এটা আপনাকে 100% ছেড়ে চলে যাবে যদি আপনার সিস্টেমে সমস্যা থাকে। সুনামের ক্ষতি, এটা সবচেয়ে বড় জিনিস, আপনার রেপুটেশন কমে যাবে, স্বাভাবিক। তো আমরা বলতে পারি যে ডাউন টাইমটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য খুবই বেদনাদায়ক বা কষ্টদায়ক, আপনার অ্যাপ্লিকেশন এবং আপনার বিজনেসের জন্য। এবার আমরা আসি রিলায়েবিলিটি কি বা নির্ভরযোগ্যতা কি। এখানে অ্যাকচুয়ালি আপনি এই ওয়ার্ডটা দেখে বলতে পারছেন, রিলায়েবিলিটি হচ্ছে কোনো সিস্টেম কত সময় ধরে
কোনো রকম ইরোর ছাড়া মানে একটানা নির্ভুলভাবে কাজ করতে থাকে, মানে একটানা নির্ভুলভাবে কাজ করে, কোনো ইরোর নাই। যেমন ধরেন আমি আপনাকে একটা সিস্টেম দিলাম, একটা ধরেন আপনি একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট দিলাম, আপনার একটা কি বলে, সাপোজ পার্টসের বিজনেস আছে, আমি একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আপনাকে দিলাম। এখন এই সিস্টেমটা দেওয়ার পরে আমি জাস্ট সেট আপ করে দেওয়ার পরে আপনি কত সময় কোনো প্রকার কোনো ইরোড ছাড়া আপনি আপনার ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে পারলেন, এটাকেই বলা হয় রিলায়েবিলিটি। এটা ব্যবসার জন্য খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে কাস্টমার হ্যান্ডেল করার জন্য এবং আপনি আরও নতুন কাস্টমার পাওয়ার জন্য, কারণ তারা আপনাকে বলবে যে এই সফটওয়্যার আমি তার দিয়ে গেছিলো, আমার কিছু করতে হয় নাই, কোনো প্রকার ফ্যাসেল ছাড়াই আমি বছর বছর ইউজ করতেছি। তো একটা সিস্টেম যদি রিলায়েবল হয় সেটা বারবার আপনাকে ঠিক আউটপুটে দিবে কোনো ইরো ছাড়া। কোনো সময় ভুল না করে কাজ চালাতে পারবে, তখন আপনি সিস্টেমকে রিলায়েবিলিটি বলতে পারেন। লাইক একটা সিস্টেম আপনি কখন রিলায়েবল বলবেন, যখন দেখবেন আপনি একটা সিস্টেম হ্যান্ড ওভার করছেন, সেটা আপনাকে কাস্টমারকে খুব সুন্দরভাবে আউটপুট দিচ্ছে কোনো প্রকার ইরোড ছাড়া, এবং আপনার কাছে সাপোর্টও নক দেওয়া লাগছে না, তখন এটা রিলায়েবিলিটিটা 100% আমরা বলতে পারি। একটা উদাহরণ যদি দেই, ধরুন আপনি একটা অনলাইন পেমেন্ট সিস্টেম বানালেন যেখানে 100 জন পেমেন্ট করলো, লাইক একটা অনলাইন পেমেন্ট সিস্টেম বলতে একটা ই কমার্স বানালেন, সেখানে 100টা অর্ডার পড়লো, যার জন্য 100 জনই পেমেন্ট গেটওয়ে ইউজ করে পেমেন্ট দিল। তার মধ্যে 8 জনের টাকা কাটলো ঠিকই, কিন্তু অর্ডারটা কনফার্ম হলো না আপনার সিস্টেমে। তাহলে এখানে সিস্টেম রিলেবল হলো? কখনোই হলো না, কারণ এখানে আপনার এইগুলোকে আবার ম্যানুয়াল হ্যান্ডেল করতে হবে। 8টা কাস্টমার হচ্ছে 8টা টিকিট সাবমিট করবে, তাদের পেমেন্ট প্রুফ দিবে, তখন আপনি অ্যাডমিনে গিয়ে ম্যানুয়ালি আবার সেগুলো পড়বেন। এটা যেমন আপনার জন্য হ্যাসেল, সেটা কাস্টমার জন্যও কিন্তু হ্যাসেল। অথবা ধরুন 5বার কেউ আপনার ওয়েবসাইটে সার্চ ই কমার্স সার্চ করলো যে আমি এমন এমন প্রোডাক্ট চাচ্ছি, লাইক আমি মাওনা হেডফোন চাচ্ছি বা আমি আইফোন 13 Pro Max চাচ্ছি, তো যখন সার্চ করলো তখন 2বার টাইম আউট হয়ে গেল, তাহলে কি আপনার সিস্টেম রিলেবল হলো? এটাও কিন্তু রিলেবল হলো না। তো সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে রিলায়েবিলিটি এবং অ্যাভেলেবিলিটি এই দুটো কিন্তু এক জিনিস না। অ্যাভেলেবিলিটি হচ্ছে সিস্টেম চালু আছে কি না, সিস্টেম ডাউন হয় কি না, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। আর রিলায়েবিলিটি হচ্ছে চালু থাকলেও আমার সিস্টেমটা ঠিকঠাক মতো কাজ করছে কি না, এটা হচ্ছে রিলায়েবিলিটি। আপনার সিস্টেম আপনি বানালেন, আপনি এডাব্লিউএস হোস্ট করলেন, লোড ব্যালেন্সার বলে ঠিক সেট আপ করলেন, ওকে, সো আপনি অটো স্কেল করলেন, তো তাহলে কি হলো, আপনার সিস্টেমটা সুন্দরভাবে চললো, এটা আপনি অ্যাভেলেবিলিটি মানলেন, খুব ফাইন। কিন্তু আপনার সিস্টেমে আপনি আদৌ আপলোড করলেন এবং একজন ইউজার বা কাস্টমার যদি আপনি ইউজ না করতে পারলো, ইরোর আসলো, আউটপুট ঠিকঠাক না দিল, তখন কিন্তু সেটা রিলায়েবিলিটির মধ্যে পড়লো না। সো রিলায়েবিলিটির মূল বৈশিষ্ট্য কি তাহলে? প্রথমে হচ্ছে কনসিস্টেন্সি। এটা প্রতিবারই এক এক ধরনের সঠিক রেজাল্ট দিবে, লাইক কোনো আপনাকে একটা দিল, পরের বার আপনাকে আরেকটা রেজাল্ট দিল, তাহলে সেটা কিন্তু কনসিস্টেন্সির মধ্যে পড়লো না। ফল্ট টলারেন্স, এই ওয়ার্ডগুলো কিন্তু আপনারা অনেকবার শুনবেন, আপনার ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞেস করবে। ওকে, ফল্ট টলারেন্স বলতে কি বোঝায়? ধরেন কোনো কিছু ইরোর আসলো, তাহলে কি হলো, সিস্টেমে ফেল করে না, মানে সিস্টেমে বন্ধ হয়ে যায় না, এরকম কিছু। ডিউরেবিলিটি, কাজ করে গেলেও ডেটা কখনোই হারাবে না। ইরোর ফ্রি অপারেশন, সো অনাকাঙ্ক্ষিত বাগ বা ক্র্যাশ আপনার সিস্টেমে থাকবে না। এখন কথা হচ্ছে যে রিলায়েবিলিটি না থাকলে কি সমস্যা হতো? সর্বপ্রথমেই ইউজারের ট্রাস্ট কমে যাবে, স্বাভাবিক। আপনার একজন ইউজার আসবে, সে আপনার সিস্টেমে ইরোর পাইলো বা সিস্টেমে কোনো সমস্যা পাইলো, তাহলে অবশ্যই তো ট্রাস্ট করবে না, সে আপনাকে পেমেন্ট করবে না আর কখনো। এখন একটু আগে লক্ষ্য করলেন, 8জন পেমেন্ট করলো, 5জনের পেমেন্ট নিল না, অর্ডার প্রসেস হলো না, তাহলে ওই 5জন কি পরবর্তীতে আপনার ই কমার্সে প্রোডাক্ট কিনবে? কখনোই কিনবে না। ডেটা করাপশন, রেভিনিউ লস, সো যে সিস্টেম পেমেন্ট সিস্টেম ভুল করলে টাকা নষ্ট হবে, রেভিনিউ লস স্বাভাবিক, আপনার সিস্টেম ভুল ঝামেলা হবে। ডিবাবিংটা কষ্টকর হবে, ওই যে একটু আগে ম্যানুয়াল করতে হবে, অর্ডারগুলো প্রসেস করতে হবে, যেহেতু আপনার পেমেন্টগুলো পড়ে নাই। এবং এসএলএ ব্রিজ হবে। তাহলে কীভাবে আসলে অ্যাকচুয়ালি রিলায়েবল সিস্টেম বানানো যায়? প্রথমেই যেটা ভালো রাখতে হবে, রিডেন্ডেন্সি ব্যবহার করুন। তার মানে আপনার একাধিক কম্পোনেন্টগুলো থাকলেও, আমরা জানি যে আমাদের সিস্টেম যে প্রথমে আমরা একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করে আসছি, যখন আমরা একটা সিস্টেম বানাবো তখন এই কম্পোনেন্ট কোনটা কী হবে, কীভাবে কাজ করবে সব আমরা বলে রাখি। তো একাধিক কম্পোনেন্ট থাকলেও যদি কোনোটা ফেল হয়, যাতে অন্যটা খুব ইজিলি কাজ করে স্মুথলি। রিট্রাই মেকানিজম, রিকোয়েস্ট ফেল করলেও যাতে আবার সেটা অটো চেষ্টা করে। সার্কিট ব্রেকার প্যাটার্ন, সিস্টেমে কোনো কোনো ওভারলোড হয়ে গেল বা বেশি চাপ পড়ে গেল, কিছু অংশ যদি থামিয়ে দিয়ে পুরো সিস্টেমে না পড়ে, মানে কোনো একটা সিস্টেমে অনেক ওভারলোড পড়লো, সেই সিস্টেমে থামিয়ে দিলাম বা একটু স্লো করে দিলাম, ধীরগতি করে দিলাম, বাট পুরো সিস্টেমে যাতে এটার প্রতি কোনো ইফেক্ট না পড়ে। মনিটরিং অ্যালার্টিং, এটা নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল সিরিজ আসবে, কারণ আমার হচ্ছে মনিটরিং অ্যালার্টিং নিয়ে খুবই বড় জিনিস। এটা হচ্ছে সিস্টেমের মনিটর করা, একটা সিস্টেম ডেভেলপ করলেন, সেটা কিন্তু আপনার মনিটর করতে হবে, কোথায় ইরো আছে, কোথায় কাস্টমার ইস্যু ফেস করতেছে, এই জন্য ওইটাকে ফাইন্ড আউট করা, লাইক ডেটা ডট, প্রমিথিউস, গ্রাফানা, দেন হচ্ছে সেন্ট্রি, এইসব অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু খুব ইজিলি মনিটরিং করতে পারি। আরও একটা আছে হেডট্রিক্স সম্ভবত, এরকম আছে। টেস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন খুবই ইম্পর্টেন্ট। আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় আপনাকে অবশ্যই টেস্ট কোড লিখতে হবে, আপনার অ্যাপ্লিকেশন ফিচারগুলো টেস্ট করতে হবে, আপনার লোড টেস্ট করতে হবে, সব কিছু টেস্ট করতে হবে। ওকে, দেন হচ্ছে আপনি সেটাকে রিলায়েবল সিস্টেম বলতে পারলেন।
আর একটা হচ্ছে গ্রেসফুল ডিগ্রেডেশন ডিগ্রেডেশন। সো সিস্টেমের কোনো অংশ ফেল করলো যাতে বাকি অংশ কাজ চালিয়ে যায়। কিছু বাস্তব উদাহরণ দেখি অবস্থা। ব্যাংকিং সিস্টেম যেখানে যদি রিলায়েবিলিটি সম্পূর্ণ না থাকে তাহলে একটা টাকা হারালেও কিন্তু ট্রাস্ট নষ্ট হয়। হসপিটাল সিস্টেম যেখানে ভুল প্রেসক্রিপশন দিলে জীবনে ঝুঁকি আসতে পারে, খুবই স্বাভাবিক। ই কমার্স চেক আউট যেটা যে অর্ডার ফেল ইস্যু আমরা বললাম একটু আগে। স্পেশাল সিস্টেম যেখানে হার্ডওয়্যার সফটওয়্যার সবই রিলেবল হতে হয়, কোনো কিছু ইস্যু থাকলে সেক্ষেত্রে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এই রিলেবল মাপার জন্য আমরা সাধারণত এমটিটিপিএফ, এমটিটিআর এবং এনটিবিএফ আমরা ইউজ করে থাকি, যেখানে মিন টাইম টু ফেইলার, মিন টাইম টু রিপেয়ার অ্যান্ড মিন টাইম বিটুইন ফেইলার্স। সো বেশি এমটিবিএফ মানে বেশি রিলায়েবল, কম এমটিটিআর মানে দ্রুত ফিক্স করা যায়। এটা জাস্ট দেখে নেবেন আপনার। দেন আসে হচ্ছে রিডান্ডেন্সি নিয়ে, অতিরিক্ত ব্যাকআপ বা প্রতিস্থাপন ক্ষমতা করা স্বাভাবিক। এটা একটা কৌশল বা ডিজাইন কৌশল, এটা একটা অ্যাকচুয়ালি রিডান্ডেন্সিটা। ধরেন রিডান্ডেন্সি হচ্ছে একটা ডিজাইন কৌশল যেখানে কি হয়, প্রধান কোনো কোম্পানি যদি ফেলও করে, স্বাভাবিক, ধরুন আমার অনেকগুলো কোম্পানি আছে, কোনো একটা কোম্পানি ফেল করলো, সাথে সাথে কি হবে আরেকটি ব্যাকআপ কোম্পোনেন্ট তাৎক্ষণিকভাবে সে অটো রিপেয়ার হয়ে যাবে, অটো ওপেন হয়ে যাবে, যাতে কি হয় আপনার সিস্টেমটা কখনো ফেল না হয়, মানে বন্ধ না হয়ে যায়। যদি এক কথায় বলি, একটা না থাকলে আরেকটা কাজ করে দিবে। লাইক আমি একজন টিচার পড়াচ্ছি, কোনো কারণে আমি আজকে আমার স্টুডেন্ট পড়াতে পারবো না, আমার জায়গায় আপনি কি করলেন, অনলাইন ক্লাসে নিয়ে নিলেন অটোমেটিক, জাস্ট সিম্পলি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিডান্ডেন্সি। এটা কি হয় অ্যাকচুয়ালি, লক্ষ্যটা কি হয় অ্যাকচুয়ালি, এখানে হাই অ্যাভেলেবিলিটি থাকে নিশ্চিত করা, মানে হচ্ছে সিস্টেম ডাউন হবে না, আপনার সিস্টেম দ্রুত স্মুথ চলে যাবে। সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার দূর করে, মানে ফেলিং হবে না স্বাভাবিক, ফল্ট টলারেন্স সিস্টেমটাও তৈরি করে ফেলে অটোমেটিকলি। সাপোজ উদাহরণ দিই, ধরেন আপনি রিডান্ডেন্সি মানছেন না, আপনি আপনার অ্যাপ্লিকেশনকে একটা সার্ভারে ডিপ্লয় করলেন, কোনো কারণে সার্ভার যদি ক্র্যাশ করে তাহলে কি হবে, আপনার সাইটটা অবশ্যই বন্ধ হয়ে যাবে, এটা আপনিও জানেন আমিও জানি। লাইক সেম ওয়েতে আপনি একটা ডাটাবেস রাখলেন, কোনো কারণে ডাটাবেসটা অ্যাক্সেস করা যাচ্ছে না, আপনি ইএনবি ফাইলের মধ্যে ডাটাবেস ক্রেডেনশিয়াল মিস হয়ে যেতে পারে, সামথিং চেঞ্জ হতে পারে, হ্যাকার সমস্যা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইট ডাউন হয়ে যাবে। পাওয়ার সাপ্লাই কথা বলে, হার্ডওয়্যারের একটা পাওয়ার সাপ্লাই থাকলো থাকলো না, আপনি পাওয়ার সোর্স, বিদ্যুৎ নষ্ট হয়ে গেলে পাওয়ার আপনার অফ হয়ে গেল বা ডাউন হয়ে গেল, আপনি কাজ করতে পারলেন না। তো এইটাই বলা হচ্ছে উইদাউট রিডান্ডেন্সি। আর যখন রিডান্ডেন্সি থাকবে আপনার অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে কি দুইটা ব্যাকআপ সার্ভার থাকবে, একটা চলে গেলে আরেকটা অটো রান হয়ে যাবে। লাইক আমরা যদি অ্যামাজনের অটো স্ক্রিনটা দেখি, কোনো কারণে আমাদের সার্ভার সমস্যা হলে আমরা সেখানে কিন্তু আমরা বলতে পারি, বা এমনও বলতে পারি যে আমাদের কোনো সার্ভারে 70% যদি র্যাম ফুল হয়ে যায়, প্রেশার পড়ে যায়, তখন সাথে সাথে আরেকটা সার্ভার ওপেন হয়ে যাও অটোমেটিক ওয়েতে। এটা আমরা দেখবো পরবর্তীতে অবশ্য, যখন আমরা আমাদের ক্লাউড নিয়ে কথা বলবো, লাইক অ্যামাজন, অ্যাজিওর, ওকে, গুগল ক্লাউড, এগুলো নিয়ে কাজ করবো বা কথা বলবো, সিস্টেম যে কোনটা আমরা ইউজ করতে পারি, কীভাবে কোনটা সার্ভিস ইউজ করতে পারি, এও বলবো। দেন হচ্ছে যদি ডাটাবেস হতে রেপ্লিকা ডাটাবেস ইউজ করতে পারি, বা ক্লাসটা থাকলে সেটা স্মুথ থাকে, যেমন হচ্ছে আপনার মাল্টিপল ডাটাবেস আমরা ইউজ করি, একটা থাকলে একটা ফেলিওর হলে ও একটা থেকে সে কাজ চালিয়ে নেবে, এবং ওইটার মধ্যে নতুন ডাটাবেজের বা প্রথম ডাটাবেজের বা মেইন ডাটাবেজের ব্যাকআপ অটোমেটিক স্মুথলি হ্যান্ড ওভার করবে, এরকমভাবে ইউজ করতে পারি। সো রিডান্ডেন্সির ধরনগুলো কি কি, প্রথমে যদি হার্ডওয়্যারের দিকে খেয়াল করি, আমরা হার্ডওয়্যার যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি করতে পারি, এক্সট্রা সার্ভার ইউজ করতে পারি, পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারি, নেটওয়ার্ক সুইচ ইউজ করতে পারি, কারণ একটা সার্ভার গেলে একটা সার্ভার চালু হয়ে যাবে, যেমন ডুয়েল পাওয়ার সাপ্লাই ইন সার্ভার। সফটওয়্যার রিডান্ডেন্সি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, লাইক অ্যাপ্লিকেশন লেভেল ফল ব্যাক, যেমন পেমেন্ট গেটে ফেল হলে অন্য একটা গেটে সে ইউজ করতে পারবে। লাইক আমার পেমেন্ট গেটে 4টা আছে, কোনো একটা ফেল হলো, অন্য একটা পেমেন্ট গেটে ইউজ করতে পারবে। ডেটা রিডান্ডেন্সি অ্যাকচুয়ালি কি এখানে বসে, লাইক আপনার ডেটা মাল্টিপল জায়গায় রাখা, মাস্টার স্ল্যাব বলা হয় যেগুলো আমরা ডেবি বলি, লাইক আমরা ডেটাগুলোকে ভাগ ভাগ করে রেখে দিলাম, এটা আর কি। দেন যদি নেটওয়ার্ক রিডান্ডেন্সি বলি, তাহলে ওই যে মাল্টিপল নেটওয়ার্ক প্ল্যান ইউজ করা, লাইক লোড ব্যালেন্সার উইথ 2 আইপিএস বা আইএসপিএস বলতে পারেন। সো আমরা ব্যালেন্স করে দিতে পারি, আমাদের যে লাইক রিকোয়েস্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক একে হ্যান্ডেল করে দিতে পারি। সো রিডান্ডেন্সি কীভাবে বাস্তবে ইমপ্লিমেন্ট করা যায়, আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনও কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা নর্মালি, হচ্ছে আমরা যখন অলরেডি আপনার যদি ক্লাউড নিয়ে কাজ করে থাকেন, সেখানে আপনি লোড ব্যালেন্সার কথা জেনে থাকবেন, অলরেডি আপনি জানেন আপনার যে ট্রাফিকগুলো আছে সেগুলোকে সমানভাবে আমরা ভাগ করে দিতে পারি। ডেটাবেসটা আমরা চাইলে একটা মাস্টার স্ল্যাব রাখতে পারি, চাইলে আমাদের আরও চাইল্ড স্ল্যাব বা আমরা রেপ্লিকা স্ল্যাব সেট রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের মাস্টার স্ল্যাব যদি কোনো কারণে সমস্যা হয়, তো আমাদের ব্যাকআপ যে থাকে সেটা থেকে আমরা জাস্ট ডাটাগুলো নিয়ে আসতে পারি বা আমরা কাজ চালিয়ে দিতে পারি আর কি। সো ফাইল স্টোরের জন্য আমরা AWS S3 প্লাস ব্যাকআপ আলাদা রিজন রাখতে পারি, লাইক আমাদের S3 ইউজ করি, তো আমাদের কোনো কারণে যদি আমাদের এটা সমস্যা হয়, তাহলে আরেকটা রিজন থেকে বা আরেকটা আমাদের S3 বাজার থেকে আমরা সেই ফাইলগুলো নিয়ে কাজ করতে পারি আর কি অ্যাকচুয়ালি। সো বাস্তব উদাহরণ যদি দেখি, লাইক অ্যামাজন দেখেন, অ্যামাজনে কিন্তু হাজার সার্ভার আছে, ওকে। সো একটা ক্র্যাশ হলো কিন্তু আপনার সার্ভার ডাউন হয় না, আরেকটা চালু হয়ে যায় অটোমেটিক। হসপিটাল সিস্টেমগুলো আপনি দেখেন, তো এগুলো কিন্তু ডাউন হয় না, একটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু আরেকটা চালু হয়ে যায়। ঠিক নাসার ক্ষেত্র সেম। তো মোটামুটি এটা ছিল আজকের আমাদের অ্যাভেলেবিলিটির, রিলায়েবিলিটি, রিডান্ডেন্সি নিয়ে
কথা। তাহলে সামনে আমরা আলোচনা করবো থ্রুপুট এবং লেটেন্সি নিয়ে, দেন হচ্ছে আমরা আমাদের আরও কাজগুলো চালিয়ে দেবো। তো আশা করি আপনি এখানে আমাদের এই থিওরিটিক্যাল নলেজগুলো বুঝতেছেন এবং আমার সাথে সাথে আগাচ্ছেন। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং চেষ্টা করবো আরও ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।